আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথাটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু বলো। আর বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও আমাকে। ঠিক আছে, দুপুরের টাইম আজকে। আজকে বেশিক্ষণ ক্লাসও নেব না। আজকে সিবিএস যে ইম্পর্টেন্ট টার্মগুলো আছে ওগুলা পড়বো আমরা, আর হচ্ছে এটা পড়বো আর কি। আচ্ছা, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, শুরু করব হচ্ছে ওই যে সিবিএস এর যে টার্মগুলো আছে ওগুলা দিয়ে। ঠিক আছে, সিবিএস এর কতগুলো টার্ম আছে, প্রি লোড, আফটার লোড, এটা নিয়ে আমি একটা পোস্ট দিছিলাম। এটা আমরা আজকে একটু প্র্যাকটিক্যালি দেখবো আবার। ঠিক আছে, আজকে বেলুন টেলুন নিয়ে আসছি। আচ্ছা, আমরা তাহলে আস্তে আস্তে শুরু করে দিই ক্লাস। হচ্ছে 3:05। ঠিক আছে, ক্লাস আস্তে আস্তে শুরু করে দিতে পারি আমরা। আচ্ছা, দেখো, আমরা প্রথমে পড়বো হচ্ছে সিবিএস এর টার্মগুলা। ঠিক আছে, সিবিএস এর কোন টার্মগুলা? এই যে প্রিলোড, আফটার লোড, স্ট্রোক ভলিউম জিনিসগুলো কি? ঠিক আছে, তো টার্মগুলো আমি একটু লিখি আগে। ঠিক আছে, টার্মগুলো লিখি। প্রথমে হচ্ছে তোমার স্ট্রোক ভলিউম, স্ট্রোক স্ট্রোক ভলিউম। তারপর হচ্ছে তোমার প্রিলোড, প্রিলোড, আফটার লোড, আফটার লোড শিখবো। তারপর হচ্ছে কার্ডিয়াক আউটপুট কি জিনিস শিখবো, কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট। হ্যাঁ, আচ্ছা, এই টার্মগুলো কি জিনিস আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ঠিক আছে, তো ধরো এই যে একটা কমলা কালারের বেলুন দেখতেছো। ঠিক আছে, এই যে এই সুন্দর একটা বেলুন। তো এই বেলুনটাকে তুমি ইমাজিন করে নাও হচ্ছে এই এই যে বেলুনের যে মুখটা দেখতেছো, এই মুখটা হচ্ছে অ্যাওর্টা। আর এই যে বেলুনটা হচ্ছে ভেন্ট্রিকল। ঠিক আছে, বেলুনটা কি? বেলুনটা হচ্ছে ভেন্ট্রিকল, আর এই যে মুখটা যেটা আছে মুখটা হচ্ছে অ্যাওর্টা। এখন ধরো বেলুনকে আমি ফুলাবো, তো বেলুনের ভিতর যে বাতাসটা যাবে এই বাতাসটাকে মনে করবা হচ্ছে কি? এই বাতাসটাকে মনে করবা হচ্ছে ব্লাড। ঠিক আছে, তো এখন দেখো আমি বেলুনটাকে ফুলাই। ঠিক আছে, ধরো ফুলাইলাম। ঠিক আছে, একটু বেশি বড় করতে পারি নাই, বেশি বড় করলাম না ইচ্ছা করে, কারণ ধরো বেলুনটা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত ফুলতে পারে। ঠিক আছে, বেলুনটা যদি এর চেয়ে বেশি ফুলাই বেলুনটা ধরো ফুটে যাবে। ঠিক আছে, তাহলে এই বেলুনটা হচ্ছে আমার হার্টের ভেন্ট্রিকল। হ্যাঁ, ভেন্ট্রিকলে সর্বোচ্চ এতটুকু ব্লাড জমা হইতে পারে। ঠিক আছে, তাহলে এখন ধরো বেলুনটা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত ব্লাড জমা হতে পারে। তো এখন ধরো বেলুনটা যখন ব্লাড জমা হয়েছে, মানে হার্টের মধ্যে যখন ব্লাড জমা হয়েছে তখন বেলুনটা ফুলছে। তো এই জিনিসটা হচ্ছে ডায়াস্টল। তো সর্বোচ্চ পরিমাণ ডায়াস্টল যতটুক হয়, মানে যতটুকের বেশি হলে বেলুনটা ফুটে যাবে অতটুকু পর্যন্ত আমি ফুলাইছি। এর বেশি ফুলাইতাম যদি তাহলে এটা ফেটে যাইতো। তো সর্বোচ্চ এতটুকু পর্যন্ত ফুলছে। এখন এই বাতাসটা, ভিতরে যে বাতাসটা আছে এটা বেলুনের গায়ে একটা চাপ চাপ দিচ্ছে, তাই না? চাপ দিচ্ছে। তো এই এই ডায়াস্টোল ফেজের পরে বেলুন কি করে? বেলুন কন্ট্রাকশন করে। এরপরে কি ভিতরে বাতাসগুলো বের হয়ে যাবে, মানে হার্ট কন্ট্রাকশন করবে, হার্ট থেকে সব ব্লাড বের হয়ে যাবে। তো এই যে কন্ট্রাকশন মানে ডায়াস্টোলের একদম শেষ পর্যায়ে বেলুনে যতটুকু বাতাস, হ্যাঁ, আর এই বাতাসটা বেলুনের গায়ে যে চাপটা দিচ্ছে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে প্রিলোড।
প্রিলোড, ঠিক আছে। তাহলে প্রিলোডটা হচ্ছে এই যে যে পরিমাণ চাপ দিচ্ছে সর্বোচ্চ ফুলার পর বেলুনটা, বাতাস ভিতরের বাতাসটা বেলুনকে যে পরিমাণ চাপ দিচ্ছে সর্বোচ্চ বেলুনটাকে ফুলানোর পর, এর চেয়ে বেশি যদি ফুলাই তাহলে ফেটে যাবে। তো এই যে চাপটা, এটা যে লোড দিচ্ছে বেলুনের গায়ের মধ্যে, এই জিনিসটাই হচ্ছে প্রিলোড। মানে এটা বোঝাচ্ছে একটা লোড, ঠিক আছে, বাতাসের লোড। হ্যাঁ, আর ডায়াস্টলের শেষে যে পরিমাণ বাতাস বা ব্লাড, যে পরিমাণ ব্লাড জমে, যে পরিমাণ ব্লাড ভলিউম এটাই হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউম, ইডিভি। তাহলে এই যে ডায়াস্টলের শেষে যে পরিমাণ ব্লাড জমলো এটাই হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউম, ঠিক আছে। মানে এই বেলুনটা সর্বোচ্চ ফুলার পরে যে পরিমাণ বাতাস, ওই বাতাসের পরিমাণটাই হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউম, ঠিক আছে। আর এই বাতাসটা ডায়াস্টলের শেষে, বেলুনের ডায়াস্টলের শেষে বাতাসটা বেলুনের গায়ে যে চাপ দিচ্ছে এটাই হচ্ছে প্রিলোড, ঠিক আছে। প্রিলোড, ভালো কথা। এখন ধরো বেলুনের ডায়াস্টল করা শেষ, বেলুনের ডায়াস্টল পর্যায়ে শেষ, প্রিলোড মানে প্রিলোড হচ্ছে একদম কন্ট্রাকশনের আগ মুহূর্তে। বেলুন ডায়াস্টল করে ফেলছে, এখন কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্টের আগ মুহূর্তে এই যে বাতাসটা যে চাপটা দিচ্ছে এটা হচ্ছে প্রিলোড, আর যে বাতাসের পরিমাণটা হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউম। এখন ধরো এই যে আমরা এখন দেখবো কন্ট্রাকশন, বেলুন হচ্ছে এখন কন্ট্রাকশন করবে, ঠিক আছে। ডায়াস্টল শেষ, এখন সিস্টল। এই সিস্টল করলো, বাতাস বের হয়ে গেছে, মানে ভিতরে সব ব্লাড বের হয়ে গেছে। তাহলে এই যে বাতাস, যে পরিমাণ বাতাস বের করে দিল, এই বাতাসের পরিমাণটাই হচ্ছে কি স্ট্রোক ভলিউম। এই বাতাসের পরিমাণটাই কি স্ট্রোক ভলিউম। তাহলে এই যে বেলুন যে বাতাস বের করে দিল, যে পরিমাণ বাতাসটা বের করে দিল এটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে ভেন্ট্রিকল যে পরিমাণ ব্লাড বের করে দেয় ভেন্ট্রিকল থেকে, ওইটাই হচ্ছে স্ট্রোক ভলিউম, ঠিক আছে। এখন স্ট্রোক ভলিউমের পরে দেখো বেলুনটা, এই যে এই বেলুনের মধ্যে কিন্তু এখনো কিছু পরিমাণ বাতাস রয়ে গেছে, ঠিক আছে। এই যে সিস্টল, বেলুনের সিস্টলের শেষেও কিন্তু কিছু পরিমাণ বাতাস রয়ে গেছে, এই জন্য বেলুনটাকে দেখো একটু মনে হচ্ছে যে বাতাস রয়ে গেছে, ঠিক আছে। তাহলে সিস্টলের শেষে যে বাতাসটা বেলুনে রয়ে যায় ওইটাই হচ্ছে কি ইন্ট সিস্টোলিক ভলিউম। খুবই সোজা জিনিস, সিস্টোলিক ভলিউম, ঠিক আছে। তাহলে আমরা স্ট্রোক ভলিউম বুঝলাম। স্ট্রোক ভলিউম হচ্ছে বাতাস, যে পরিমাণ বাতাস বের করে দিল। আর সিস্টোলিক ভলিউম হচ্ছে বেলুনের সিস্টলের শেষে যে অবশিষ্ট বাতাস থেকে যায় ওইটা হচ্ছে সিস্টোলিক ভলিউম, ঠিক আছে। এখন আমরা আসি হচ্ছে একটা মজার টার্মে, সেটা হচ্ছে আফটার লোড, ঠিক আছে। আফটার লোড জিনিসটা কি? এখন আমি বেলুনটাকে আবার ফুলাই, ঠিক আছে। এই যে এই বেলুনটাকে আবার ডায়াস্টল করব, ঠিক আছে। ডায়াস্টল করি, ডায়াস্টল মানে কি বাতাস ভরবো। এই ধরো ডায়াস্টল করলাম। এখন দেখো বেলুনটার মাথায়, বেলুনটাকে ধরো হচ্ছে এই যে এই জিনিসটা, বেলুনের মাথার যে লম্বা এই জায়গাটা হচ্ছে বেলুনের অ্যাওর্টা, ঠিক আছে। আর এটা হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে। এখন আমি হাত দিয়ে চেপে এই আমার আঙ্গুলগুলো হচ্ছে অ্যাওর্টিক ভালভ, ঠিক আছে, অ্যাওর্টিক ভালভ। এখন আমি দেখো অ্যাওর্টিক ভালভ দিয়ে অ্যাওর্টাটাকে বন্ধ করে রাখছি, এই যে এই অ্যাওর্টাটাকে বন্ধ করে রাখছি। এখন অ্যাওর্টাকে বন্ধ করে রাখছি দেখি কিন্তু বেলুন থেকে বাতাস বেরোতে পারতেছে না, ঠিক আছে। কিন্তু আমি যদি আরেকটু লুজ করে ধরতাম আরেকটু বাতাস বের হয়ে যেত। তার মানে যত টাইট করে ধরবো তত কম বাতাস বের হবে, আর যত লুজ করতে থাকবো তত কি বেশি বাতাস বাইরে হইতে থাকবে, ঠিক আছে। তাহলে আফটার লোডের পরিমাণটা হচ্ছে আমি বেলুনটাকে যত জোরে চেপে ধরবো বেলুনের আফটার লোড তত বেশি। তার মানে যত বেশি টাইট করে ধরবো তত বেশি আমাকে চাপ দিয়ে বাতাস বের করতে হবে, এই যে বেশি চাপ দিয়ে বাতাস বের করতে হচ্ছে, ঠিক আছে। তার মানে এই জিনিসটাকে যদি তুমি হার্টের ক্ষেত্রে ইমাজিন করো, হার্টের ধরো এটা যদি হয় তোমার ভেন্ট্রিকল,
এটা ভেন্ট্রিকল হলে এখান থেকে হচ্ছে অ্যাওর্টা অ্যারাইজ করে, ঠিক আছে, অ্যাওর্টা অ্যারাইজ করে, এখানে থাকে হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তাহলে অ্যাওর্টিক ভালভ যদি মোটা হয়ে যায়, অ্যাওর্টিক ভালভ যদি স্টেনোসিস হয়ে মোটা হয়ে যায়, তখন বেশি পরিমাণ ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা থেকে যেতে পারবে না, ঠিক আছে, তখন ভেন্ট্রিকলকে আগের চেয়ে বেশি চাপ দিতে হবে। তাহলে এই যে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে যাওয়ার রাস্তা, এটার মধ্যে যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, ওই জিনিসটাই হচ্ছে আফটারলোড, ঠিক আছে। তার মানে যদি ধরো এখানে পালমোনারি অ্যাওর্টিক হাইপারটেনশন, ঠিক আছে, মানে অ্যাওর্টিক হাইপারটেনশন মানে কি, এখানে প্রেশারের পরিমাণ বেশি, তাহলে এখানে যদি প্রেশারের পরিমাণ বেশি হয়, এখান থেকে ব্লাড যেতে পারবে কম, ঠিক আছে, তার মানে ভেন্ট্রিকলকে তখন বেশি চাপ দিতে হবে। তাইলে এই যে অ্যাওর্টার যে প্রেশার, এটার অ্যাগেইনস্টে ভেন্ট্রিকলকে যে কাজ করতে হয়, ওই জিনিসটাই হচ্ছে আফটারলোড, ঠিক আছে। সোজা কথায় আফটারলোড হচ্ছে এই জিনিস। তার মানে আফটারলোড কি, আফটারলোড মানে হচ্ছে যদি এই জায়গাটা মোটা হয়ে যায়, তাহলে ব্লাড যাওয়ার রাস্তাটা সরু হয়ে যাবে, ব্লাড কম যেতে পারবে, তখন ভেন্ট্রিকলকে কাজ বেশি করতে হবে। কিন্তু এই জায়গাটা যদি এমনিতেই যাইতে দেয় সব ব্লাডকে, তাহলে তো সে অল্প কাজেই একটু চাপ করলেই এমনিতে ব্লাড চলে যাবে। কিন্তু এই জায়গাটা যদি ন্যারো হয়ে যায়, বা এই জায়গায় যদি হাইপার টেনশন থাকে, অ্যাওর্টিক হাইপারটেনশন মানে কি, অ্যাওর্টাতে প্রেশার বেশি, তখন ব্লাডকে ভেন্ট্রিকলকে পাস করতে হলে, ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে পাস করতে হলে ভেন্ট্রিকলকে কাজ করতে হবে বেশি, তখন আফটারলোড হবে বেশি। তাহলে এই যে এই বেলুনটার ক্ষেত্রে চিন্তা করো, এই বেলুনটার ক্ষেত্রে আমি এটাকে, আমার আঙ্গুল যদি অ্যাওর্টিক ভালভ হয়, আমি যত টাইট করে ধরবো, আমার বেলুন চাপ দিতে হবে তত বেশি জোরে, ঠিক আছে, তত বেশি জোরে চাপ দিয়ে আমার বাতাস এই যে বের করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি ধরো আবার ফুলাই, ধরো বেলুনটা এই যে লুজ করে ধরলাম, ঠিক আছে, তাহলে দেখো আস্তে চাপ দিলেই বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যখন লুজ করে ধরছি তখন আফটারলোড কম, আর যখন টাইট করে ধরছিলাম, এই যে আবার টাইট করে ধরি, এই যে টাইট করে ধরছি, ঠিক আছে, টাইট করলে আফটারলোড বেশি। এই যে দেখো বের করতে কষ্ট হচ্ছে, এই যে বের করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আফটারলোড আমরা বুঝলাম যে আফটারলোড হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে ইজেক্ট করতে ভেন্ট্রিকলকে যে কাজ করতে হয় অ্যাওর্টার অ্যাগেনস্টে, ওইটাই হচ্ছে আফটারলোড, ঠিক আছে। এতটুকু আমরা বুঝে গেছি। আর কার্ডিয়াক আউটপুট জিনিসটা কি, কার্ডিয়াক আউটপুট জিনিসটা হচ্ছে স্ট্রোক ভলিউম। ওই যে বেলুন এক চাপে যে পরিমাণ বাতাস বের করে দিচ্ছিল, ওইটা তো স্ট্রোক ভলিউম, ঠিক না। স্ট্রোক ভলিউমের সাথে তুমি যদি 1 মিনিটের হার্ট রেট গুণ করো, ওইটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তাহলে এটা হচ্ছে কি, কার্ডিয়াক আউটপুট। তাহলে ধরো তোমার স্ট্রোক ভলিউম হচ্ছে 10 মিলিলিটার, ঠিক আছে, 10 মিলিলিটার, আর হার্ট রেট ধরো তোমার 60, ঠিক আছে, তাহলে কত হবে কার্ডিয়াক আউটপুট, 600 মিলিলিটার পার মিনিট। শেষ। আমরা সবগুলা টার্ম বুঝে গেছি। যতগুলো টার্ম বুঝাইলাম, এগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম আছে এখন? একদম ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট প্রিলোড, আফটারলোড, কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, ইনসিস্টোলিক ভলিউম, ইনডায়াস্টোলিক ভলিউম। কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা এখন লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশারে যাব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার, আগের দিন আমরা পড়ছি শর্ট টার্ম রেগুলেশন, আজকে দেখবো হচ্ছে লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ওকে, লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশারটা আমরা আজকে দেখব যে কিভাবে হয়।
এখন দেখো, ধরো আমাদের বডিতে লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার যে কাজ করে সেটা হচ্ছে কিডনি। ঠিক আছে, কিডনি ওতপ্রোতভাবে জড়িত। কিডনি কিভাবে জড়িত? ধরো তোমার ব্লাড প্রেশার কমে গেছে হঠাৎ করে, হ্যাঁ, ব্লাড প্রেশার কমে যেতে পারে কিভাবে? হঠাৎ করে বডি থেকে যদি ব্লাড বেশি পরিমাণে বের হয়ে যায় তখন ব্লাড প্রেশার কমে যেতে পারে, বা কোনো রোগী শকে গেলে তখন ব্লাড প্রেশার হইতে পারে। ঠিক আছে, তো এখন দেখো ব্লাড প্রেশার আমাদের একটা কিডনির ফিগার যদি আমি ড্র করি, এটা হচ্ছে কিডনি। আমরা ইন্টারমিডিয়েটে সবাই পড়ছি। ঠিক আছে, আমি যখন রেনাল কার্ড শুরু করবো কিডনি আমরা আরও ডিটেলস করব। ঠিক আছে, আজকে আপাতত এতটুকু দেখো। এই যে কিডনির মধ্যে থাকে হচ্ছে পিরামিড, তাই না? পিরামিড থাকে এরকম, পিরামিড থাকে। কিডনির বাইরের দিকের যে কোনো অর্গানের বাইরের দিকের অংশটা হচ্ছে কর্টেক্স, ভিতরের দিকের অংশটা হচ্ছে মেডুলা। এটা যে কোনো অর্গানের ক্ষেত্রে সেম। ঠিক আছে, তো কিডনির মধ্যে কি থাকে? এই যে অনেকগুলো নেফ্রন থাকে, তাই না? নেফ্রনগুলোকে, একটা নেফ্রনকে যদি আমি এভাবে জুম করি তাহলে কি হবে? জুম করলে এই যে এই দিকে থাকে অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল আসে, এসে ক্যাপিলারি তৈরি করে। ঠিক আছে, গ্লোমেরুলার ক্যাপিলারি, তারপর হচ্ছে ইফারেন্ট আর্টারিওল হিসেবে বের হয়। ইফারেন্ট, এটা ইফারেন্ট আর্টারিওল। তো নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এটা হচ্ছে একটা নেফ্রনের স্ট্রাকচার, নেফ্রন। ঠিক আছে, নেফ্রন। বোমেন্স ক্যাপসুল থাকে। বোমেন্স ক্যাপসুলের পরে এই যে এদিকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর কি থাকে? লুপ অফ হেনলি, তারপরে থাকে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর এদিকে থাকে কি? কালেক্টিং ডাক্ট, সিটি। হ্যাঁ, সিডি, কালেক্টিং ডাক্ট। এদিক দিয়ে হচ্ছে ইউরিনটা বের হয়ে আসে। ঠিক আছে, ইউরিনটা এদিক দিয়ে বের হয়ে আসে। তো এটা হচ্ছে আমরা এদিক থেকে জুম করে দেখতেছি। তো কোনো কারণে তোমার ব্লাড প্রেশার ধরো কমে গেছে, এখন আমাদের বডি সবসময় চায় যে আমাদের ব্লাড প্রেশারটা 120/80। 120/80 কিভাবে থাকে এটা আমি আগের দিন পড়াইছি। উপরেরটা হচ্ছে 120 সিস্টোলিক, নিচেরটা হচ্ছে 80। ঠিক আছে, সবসময় চাই যে এই রেঞ্জে রাখতে। ঠিক আছে, কোনো কারণে যদি কমে যায় তাহলে বাড়াই ফেলে, আর যদি এটার চেয়ে বেশি হয়ে যায় তখন কমাই ফেলে। এটাই হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন। ঠিক আছে, এখন ধরো কোনো কারণে তোমার কারো একজন ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার বডি থেকে প্রচুর পরিমাণে ব্লাড লস হয়েছে। ব্লাড লস হলে এই যে কিডনির মধ্যে যে ব্লাড আসে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে, এটা অ্যাফারেন্ট আর্টারিওল। ঠিক আছে, কিডনির মধ্যে ব্লাড আসার পরিমাণ কমে যাবে। তো কিডনির মধ্যে যখন ব্লাড আসার পরিমাণ কমে যাবে, অ্যাফারেন্ট আর্টারিওলে কতগুলো সেল থাকে এদিকে। ঠিক আছে, এই সেল, এগুলোকে বলা হয় হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল। ঠিক আছে, যে জি দিয়ে লিখলাম আমি। এই সেলগুলো হচ্ছে মনিটরিং করে যে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড আসতেছে, এই ব্লাডের পরিমাণ কি কমে গেল কিনা বা বেড়ে গেল কিনা। ঠিক আছে, যদি ধরো কমে গেছে ব্লাড আসার পরিমাণ, জাক্সটাগ্লোমেরুলার সেল দিয়ে যাওয়ার পরিমাণ কমে গেছে। এখন জাক্সটাগ্লোমেরুলার সেলগুলো হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলের ব্যারোরিসেপ্টর। ঠিক আছে, অ্যাফারেন্ট আর্টারিওলের ব্যারোরিসেপ্টর। তো এই জাক্সটাগ্লোমেরুলার সেলগুলা তোমার আচ্ছা, এই জাক্সটাগ্লোমেরুলার সেল থাকে। আর তোমার এই যে ইফারেন্ট আর্টারিওলে, তোমার যে ইফারেন্ট আর্টারিওলটা আমি এখানে আঁকি। ঠিক আছে, তো জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে তখন একটা উদ্দীপনা হয়, এটা হচ্ছে ব্যারোরিসেপ্টর। ঠিক আছে, ব্যারোরিসেপ্টর। তো এই ব্যারোরিসেপ্টরগুলা কিডনিকে তখন বলে যে আমার ব্লাড প্রেশার কমে গেছে, আমার ব্লাড প্রেশার বাড়াইতে হবে। তখন কিডনি থেকে একটা এনজাইম রিলিজ হয়, এটা হচ্ছে রেনিন। ঠিক আছে, রেনিন কি করে? রেনিন রিলিজ হয়। রেনিনের কাজ কি?
রেনিনের কাজ হচ্ছে এই যে আমার এই জায়গায় থেকে ধরো লিভারটা আমি কিডনিটা মুছে ফেলি, কিডনিটা মুছলে আর একটু লিভারটা আঁকতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে আমার লিভার থেকে একটা এনজাইম রিলিজ হয়, ঠিক আছে, ব্লাড সার্কুলেশনে রিলিজ হয়, এটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিনোজেন অ্যানজিও মানে হচ্ছে ব্লাড ভেসেল, টেনশন মানে তো হচ্ছে প্রেশার, আর জেন মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। তো এটা যখন নর্মালি তোমার ব্লাড সার্কুলেশনে আসার পর অ্যানজিওটেনসিনোজেনটা নর্মালি ইনঅ্যাক্টিভ থাকে, এই যে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ঠিক আছে। তো একে অ্যাক্টিভ করে হচ্ছে রেনিন। তো এটা যখন রেনিন দ্বারা অ্যাক্টিভেট হয় তখন যে কোনো এনজাইমের নামের শেষে যদি এন থাকে, এই যে এন শব্দটা থাকে তার মানে মনে করবো যে সে ইনঅ্যাক্টিভ। যখনই এন শব্দটা আমি মুছে দিব তখন সে অ্যাক্টিভ। তো রেনিন কি করে, অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে কনভার্ট করে। অ্যানজিওটেনসিন 1 নাম হয় এটা, কিন্তু 1 তেমন কোনো কাজ করতে পারে না তোমার ব্লাড প্রেশার বাড়ানোর ক্ষেত্রে। অ্যানজিওটেনসিন 1 তোমার তেমন কোনো কাজ করতে পারে না, ঠিক আছে। তো এই অ্যানজিওটেনসিন 1 কি করে, লাংসে যায়। ধরো আমি যদি লাংস আঁকি, লাংসের এখানে লাংস থেকে একটা এনজাইম সিক্রেশন হয়, এটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, ঠিক আছে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা কি করে, এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা হচ্ছে অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে রূপান্তরিত করে। হ্যাঁ, এখন আমার অ্যানজিওটেনসিন 2 তে যখন রূপান্তরিত হয়ে গেল, আমি তখনই হচ্ছে আমার মেইন কাজগুলা পাবো। অ্যানজিওটেনসিন 2 কতগুলা কাজ করে, অ্যানজিওটেনসিন 2 কি কাজ করে, এই যে অ্যানজিওটেনসিন 2টা ইফারেন্ট আর্টারিওলে চলে যায়, ইফারেন্ট আর্টারিওলকে সে ন্যারো করে দেয়। তো ইফারেন্ট আর্টারিওলকে সে যখন ন্যারো করে দিবে তখন কি হবে, তখন হচ্ছে তোমার বেশি বেশি গ্লোমেরুলার, এদিক দিয়ে ব্লাডের চাপ বেড়ে যাবে, বেশি বেশি গ্লোমেরুলার ফিল্ট্রেট বাড়বে, ঠিক আছে। তো বেশি বেশি গ্লোমেরুলার ফিল্ট্রেট বাড়লে বেশি বেশি এদিক দিয়ে তো আবার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দিয়ে আবার ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় 65%, এখানে হয় হচ্ছে 15%, লুপ অফ হেনলিতে 15%, আর এখানে হচ্ছে 5%, ঠিক আছে, 5%। তো অ্যানজিওটেনসিন 2 কি করে, ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করে, সো গ্লোমেরুলার ফিল্ট্রেট বাড়ে, আলটিমেটলি ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে। অ্যানজিওটেনসিন 2 আবার আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, এই ব্লাড ভেসেলগুলোকে এগুলাকে কনস্ট্রিক্ট করে। তো আমি আগের দিন ক্লাসে বলছি যে ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করা মানে কি, ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করা মানে প্রেশার বাড়া। তাহলে আমার প্রেশার কমে গেছে, আমার তো প্রেশার বাড়াইতে হবে, তাহলে এই যে অ্যানজিওটেনসিন 2 কি করে, ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে, ঠিক আছে, সো প্রেশার বাড়ে। হ্যাঁ, আর অ্যানজিওটেনসিন 2 আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের ব্রেইনে, আমি লিভারের সাইডটা একটু মুছে ফেলি, আমাদের ব্রেইনে একটা ইয়া থাকে, একটা অংশ থাকে হাইপোথ্যালামাস, ইন্টারমিডিয়েটে পড়ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে। তো অ্যানজিওটেনসিন 2 কি করে, হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে, হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, হাইপোথ্যালামাসকে সে যখন স্টিমুলেট করে, হাইপোথ্যালামাস হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের ব্রেইনের ওখানে একটা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে কি সিক্রেশন করার জন্য, এডিএইচ, অ্যান্টিডায়োরেটিক হরমোন সিক্রেশন করতে বলে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া অ্যান্টিডায়োরেটিক হরমোনের কাজ কি। অ্যান্টিডায়োরেটিক হরমোনের কাজ হচ্ছে এটা
তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যায়, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে গিয়ে বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, ঠিক আছে। তো বেশি বেশি যদি তোমার ওয়াটার রিঅ্যাবজর্ব করে তাহলে ইউরিন হবে কম, তাহলে তোমার মূত্র বিসর্জন হবে কম, যেটাকে বলে আমরা ইউরিনেশন, ঠিক আছে। তো তোমার বডিতে যদি বেশি বেশি ওয়াটার থেকে যায় তখন ব্লাড প্রেশারও বাড়বে, ঠিক আছে, ব্লাড প্রেশারও বেড়ে যাবে। তাহলে অ্যানজিওটেনসিন 2 কি করলো? অ্যানজিওটেনসিন 2 এদিকে ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করলো, তারপরে অ্যানজিওটেনসিন 2 হচ্ছে তোমার হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে বললো যে এডিএইচ সিক্রেশন করতে। হরমোন হচ্ছে এই কার্ডের পড়া না, হরমোন হচ্ছে এন্ডোক্রাইন পোর্শনের। আমরা যখন এন্ডোক্রাইন কার্ড পড়বো তখন আমরা হরমোনের একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, ঠিক আছে। আপাতত এতটুকু মনে রাখো। ব্লাড প্রেশারের জন্য পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোনটা সিক্রেশন হয়, এটার কাজ হচ্ছে ওয়াটারকে রিঅ্যাবজর্ব করা। তো ওয়াটারকে যদি কিডনি থেকে আবার টেনে নিয়ে আসে তাহলে কিডনির কাজ হচ্ছে ইউরিন তৈরি করা, তাহলে ওয়াটারকে যদি সে টেনে নিয়ে আসে ইউরিন তৈরি হবে কম, ঠিক আছে। তাহলে ওয়াটার যখন বডিতে থেকে যাবে, ওয়াটার বডিতে থেকে যাওয়া মানেই হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর অ্যানজিওটেনসিন 2 আবার কি ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করলো, এডিএইচকে ইয়ে করলো। আচ্ছা, অ্যানজিওটেনসিন 2 আরেকটা কাজ করে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরনকে। অ্যালডোস্টেরন কই থেকে সিক্রেশন হয়? অ্যালডোস্টেরন কোথা থেকে সিক্রেশন হয় কেউ বলতে পারবা? দেখি, ক্লাস করতেছো নাকি ঘুমাই গেছো? দেখি একটু শুনি, কে পারবা? অ্যালডোস্টেরন কোথা থেকে সিক্রেশন হয়? এই পার্টটা মুছে দিই একটু। Yes, Zerin, Tasnim, Ifat, Otri, good, very good. অ্যালডোস্টেরন সিক্রেশন হয় হচ্ছে আমাদের কিডনির উপরে একটা টুপি থাকে, ওই টুপিকে বলা হয় হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বাইরের দিকের অংশকে বলা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে একটা হরমোন সিক্রেশন হয়, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। তো অ্যালডোস্টেরন অ্যানজিওটেনসিন 2 কি করে? অ্যালডোস্টেরন সিক্রেশনকে বাড়াই দেয়, ঠিক আছে। তো অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়লে কি হবে? অ্যালডোস্টেরন হচ্ছে কি করে, এই যে ডিস্টাল কনভলিউটেডে গিয়ে সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করে। তো সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করলে লাভ কি? সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করা মানে হচ্ছে ওয়াটারকে রিঅ্যাবজর্ব করা। কারণ কি, সোডিয়াম আর পানি হচ্ছে ভাই ভাই, সোডিয়াম যেদিকে যাবে পানিও সেদিকে যাবে। তার মানে এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে যদি সোডিয়ামকে বেশি বেশি অ্যাবজর্ব করে তাহলে সোডিয়ামের সাথে সাথে পানিও চলে আসবে, তাহলে বডিতে পানিও বেড়ে যাবে, তার মানে কি ব্লাড প্রেশার বাড়বে, ঠিক আছে। তাহলে এভাবে সে ব্লাড প্রেশারটা বাড়িয়ে থাকে। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে একটা সেল থাকে, কতগুলো সেল থাকে কালো কালো দিয়ে দেখাই, এগুলোকে বলা হয় হচ্ছে ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সার কাজ কি? ওই যে প্রথমে যে বলছি ব্লাড প্রেশার কমে গেছিল, ব্লাড প্রেশার যখন কমে যায় এদিক দিয়ে তো সোডিয়াম রিঅ্যাবজর্পশন, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে তো সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়। তো যখন ব্লাড প্রেশার কমে যাবে, ব্লাড এদিক দিয়ে যাবে কম, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল দিয়ে যাবে কম, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে কম। তো ম্যাকুলা ডেন্সা আর হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল, এই দুইটাই হচ্ছে মেইনলি ম্যাকুলা ডেন্সাটা কেমোরিসেপ্টর আর জাক্সটাগ্লোমেরুলার সেল হচ্ছে ব্যারোরিসেপ্টর। তো এই দুইটা একটা কানেকটিভ, এই দুইটার মাঝখানে একটা কানেকটিভ টিস্যু থাকে, কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, ঠিক আছে। তো জাক্সটাগ্লোমেরুলার সেল আর ম্যাকুলা ডেন্সা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তোমার কিডনিকে রেনিন সিক্রেশনে উদ্দীপ্ত করে, ঠিক আছে। তো কিডনি যখন রেনিন সিক্রেশন করে, রেনিন কি করে? রেনিন হচ্ছে তোমার লিভার থেকে সিক্রেশন হওয়া অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে। অ্যানজিওটেনসিন 1 এরপরে হচ্ছে লাংসে যায়, লাংসে যাওয়ার পরে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে অ্যানজিওটেনসিন 2-তে রূপান্তরিত হয়। আমার মেইন প্রোডাক্ট হচ্ছে লং টার্ম রেগুলেশনে, আমার মেইন প্রোডাক্ট হচ্ছে অ্যানজিওটেনসিন 2।
তাহলে আমরা কাজগুলো যদি একটু লিখে ফেলি কিরকম হবে, স্টেপ বাই স্টেপ আমরা যদি একটু লিখি, তাহলে প্রথমে আমার বিপি ডাউন হয়ে গেল, ঠিক আছে, বিপি লো। এখন কি হবে, বিপি লো মানে ব্লাড ফ্লো টু তোমার কিডনিতে ব্লাড ফ্লো যাবে কম, ব্লাড ফ্লো যাবে কম। কিডনিতে ব্লাড ফ্লো গেলে কম হইলে তোমার অ্যাফারেন্ট আর্টেরিওল আর ইফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাড ফ্লো হবে কম। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওলে কি থাকে, জাক্সটাগ্লোমুলার সেল, আর ডিস্টাল কনভলিউটিভ ম্যাকুলা ডেন্সা। তাহলে জাক্সটাগ্লোমুলার সেল আর হচ্ছে ম্যাকুলা ডেন্সা স্টিমুলেটেড হবে। এই দুইটা হচ্ছে মানে সৈনিক, এই দুইটা দেখে যে ব্লাড ফ্লো কমছে কিনা, ঠিক আছে। ম্যাকুলা ডেন্সা দেখবে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনের পরিমাণটা কমে গেছে, আর জাক্সটাগ্লোমুলার সেল দেখবে হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাড যাচ্ছে কম। তো এই দুইটা কিডনিকে বলবে কি, কিডনি থেকে রেনিন সিক্রেশন করতে বলবে, রেনিন। কিডনি থেকে কি সিক্রেশন হবে, রেনিন, ঠিক আছে। আর লিভার থেকে কি বের হয়, লিভার থেকে বের হয় অ্যানজিওটেনসিনোজেন, এই অ্যানজিওটেনসিনোজেন হচ্ছে নর্মালি কিছু করতে পারে না, ঠিক আছে। এই অ্যানজিওটেনসিনোজেনটা এমনি ব্লাডে ঘুরে, তো রেনিন কি করে, রেনিন এসে এই অ্যানজিওটেনসিনোজেনকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 কনভার্ট করে। তো অ্যানজিওটেনসিন 1 হচ্ছে নর্মালি তেমন কোনো কাজ করতে পারে না, ঠিক আছে। অ্যানজিওটেনসিন 1 কি করে, অ্যানজিওটেনসিন 1 লাংসে যায়, লাংসের অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, লাংসে একটা এনজাইম থাকে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটার মাধ্যমে অ্যানজিওটেনসিন 2 তৈরি করে। এই অ্যানজিওটেনসিন 2 এটাই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, এটার মাধ্যমে আমি ব্লাড প্রেশারটা বাড়াইতে পারবো, ঠিক আছে। তো এই অ্যানজিওটেনসিন 2টা কি করে, অ্যানজিওটেনসিন 2 এর কাজ হচ্ছে, অ্যানজিওটেনসিন 2 এইভাবে লিখি আমি, অ্যানজিওটেনসিন 2 এর কাজ হচ্ছে কি, অ্যানজিওটেনসিন 2 এর 1 নাম্বার কাজ হচ্ছে এটা ইফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করবে, ঠিক আছে, কনস্ট্রিক্ট। 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে এটা তোমার অ্যান্টিডায়োরেটিক হরমোনের কাজ কি, পানি শোষণ করা। বডিতে পানি শোষণ করলে বডির ব্লাড প্রেশারটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে এডিএইচ সিক্রেশনকে বাড়াবে, এডিএইচ কোথা থেকে সিক্রেশন হয়, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে, ঠিক আছে। 3 নাম্বার কাজ হচ্ছে, এই 3টা হচ্ছে মেইন কাজ, অ্যালডোস্টেরন সিক্রেশন। অ্যালডোস্টেরন কোথা থেকে সিক্রেশন হয়, সে অ্যালডোস্টেরন হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সিক্রেশন হয়। অ্যাড্রেনাল কর্টেক্সের মেইন কাজ কি, হচ্ছে তোমার সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ানো। সোডিয়াম আর পানি হচ্ছে ভাই, সোডিয়াম যেদিকে যাবে পানিও সেদিকে যাবে। তার মানে আমার বডিতে মোট কথা হচ্ছে পানি যদি আমি ধরে রাখতে পারি, এডিএইচ আর অ্যালডোস্টেরন এই দুইটা মেইনলি হচ্ছে তোমার পানি ধরে রাখে। এডিএইচ ডাইরেক্টলি পানিকে নিয়ে ফেলে, আর অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়ামকে নেয়, সোডিয়ামের সাথে সাথে পানিও চলে আসে। তো বডিতে যদি পানি রয়ে যায় বেশি, তাহলে তোমার ইউরিন বের হবে কম। তাহলে পানি যদি বেশি রয়ে যায় বডিতে, তাহলে ব্লাড প্রেশার বাড়বে, ঠিক আছে। তাহলে এই টোটাল জিনিসটাই হচ্ছে লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। আমাদের লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার পড়া শেষ। এখন কারো কোনো কোশ্চেন আছে নাকি বলো এই টপিকের মধ্যে? সবাই বুঝছো? বিপি বেড়ে গেলে এটার উল্টা কাজটা হবে। ধরো বিপি বেড়ে গেলে ব্লাড ফ্লো বেড়ে যাবে।
ঠিক আছে? ব্লাড ফ্লো বেড়ে গেলে তখন জাক্সটাগ্লোমেরুলার সেল আর ম্যাকুলা ডেন্সা হচ্ছে বলবে যে তারা স্টিমুলেশন করবে না, কারণ তারা স্টিমুলেটেড হইলে তো ব্লাড প্রেশার বাড়ে, তখন তারা ইনহিবিটেড হবে। তারা ইনহিবিটেড হইলে কিডনি থেকে রেনিন সিক্রেশন কম হবে। তো রেনিন সিক্রেশন কম হইলে তোমার লিভার থেকে যে অ্যানজিওটেনসিনোজেনটা অ্যানজিওটেনসিন 1 হয়, অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট কম হবে। ঠিক আছে? তো অ্যানজিওটেনসিন 1 কনভার্ট না হলে তো তোমার আর প্রেশার বাড়তেছে না। ঠিক আছে? তোমার আলটিমেট ফাইনাল প্রোডাক্টটা তো অ্যানজিওটেনসিন 2। তো তোমার বিপি যখন কমে যাবে তখন অ্যানজিওটেনসিন 2টা বাড়বে, কারণ ব্লাড প্রেশার যাতে বাড়ে। ঠিক আছে? আচ্ছা, সবাই আশা করি বুঝছো। ক্লাস আজকে এতটুকুই, আমাদের ব্লাড প্রেশার শেষ। আগের ক্লাসে যারা আগের ক্লাস করো নাই তারা দেখে নিবা যে এটা হচ্ছে আজকে যেটা বললাম এটা হচ্ছে লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ঠিক আছে? লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। আর আগের ক্লাসটা আমরা পড়ছি হচ্ছে নিউরাল রেগুলেশন অফ ব্লাড প্রেশার। নিউরাল রেগুলেশন কন্ট্রোল করা হচ্ছে মেনলি ব্রেইন, আর লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশারটা মেনলি কন্ট্রোল করা হচ্ছে কিডনি। ঠিক আছে? এটা লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার ভাইভাতে এভাবে বললেই মোর দ্যান এনাফ। ঠিক আছে? স্যার খুশিতে নাচবে এভাবে যদি বলতে পারো স্যারকে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, ক্লাস শেষ। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে মেসেঞ্জারে তো আমি আছি, মেসেঞ্জারে কোশ্চেন করবা। ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।